ইন্ডিয়ার সঙ্গে আমেরিকান ট্রেড হবে $500 বিলিয়ন। AMCA কি খবর? যে ভারত জেট ইঞ্জিন বা এয়ারক্রাফট তৈরির ক্ষেত্রে, তাহলে প্রবলেম কি পূর্বতন সরকারের মধ্যেই ছিল না? We missed you. It's great to see you. এটাই ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওয়েলকাম জানানোর ভাষা, ওয়ার্ম ওয়েলকাম জানানোর ভাষা। তারা পরস্পরের মধ্যে আরো কিছু প্রীতি ও প্রশংসাসূচক বাক্যের পরে তারা চলে গেলেন মিটিংয়ে। যে মিটিংটি 45 মিনিট হওয়ার কথা ছিল, সেই মিটিং পৌঁছে গেল প্রায় 4 ঘন্টায়। এই মিটিংয়ে তাদের মধ্যে মূলত আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে, সেটি কি করে আরো বাড়ানো যায়, পরস্পরের মধ্যে সহযোগিতা কতটা বাড়ানো যায়, বন্দি প্রত্যর্পণ নিয়ে, যুদ্ধাস্ত্র কেনাবেচা নিয়ে এবং ট্রেসপাসিং নিয়ে। ইন্ডিয়া ট্রেসপাসিং এর ক্ষেত্রে ইউএসএ কে ভীষণভাবে সমর্থন করেছে, কারণ ইন্ডিয়াও এই ট্রেসপাসিং এর ক্ষেত্রে ভীষণভাবে ভুক্তভোগী। সেটা আমরা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের দিকে তাকালেই দেখতে পাই। ফলে সেই ক্ষেত্রে ইউএসএ কে সমর্থন করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ইন্ডিয়ার সাথে ভবিষ্যৎ ট্রেড নিয়ে একটা কথাবার্তা হয়েছে। পরস্পর একসঙ্গে সহমত হয়েছে যে ভবিষ্যতে যাতে পরস্পরের যে ট্রেডটা সেটা যাতে 2030 সালের মধ্যে $500 বিলিয়ন নিয়ে যাওয়া যায়, তার একটা প্রপোজাল ঘোষণাও হয়েছে। সারা বিশ্বের সাথে আমেরিকা যে কাজটা করছে, এক্ষুনি ভারতের সঙ্গে সেই কাজটা করেন, সেটি হচ্ছে ট্যারিফ বাড়ানো। না, ভারতকে কোনোভাবেই এক্ষুনি লং ট্যারিফের সম্মুখীন হতে হচ্ছে না। সেই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তবে নরেন্দ্র মোদী তার প্রিকশন হিসেবে আমেরিকা যাওয়ার আগে বেশ কিছু পণ্যের উপর যে শুল্ক চাপানো ছিল, সেটি বেশ খানিকটা কমিয়ে দিয়েছে। যেমন হার্লি ডেভিডসনের উপরে 50% ট্যারিফ কম করেছে। আবার হার্লি ডেভিডসনের সেলস ডিপার্টমেন্টটা ইন্ডিয়ান হিরো কোম্পানি দেখে। ফলে হার্লি ডেভিডসন বাইকের যদি দাম কমে যায়, সেই ক্ষেত্রে হিরোর সঙ্গে যে কোলাবোরেশনটা আছে, সেক্ষেত্রে হার্লি ডেভিডসন যদি বেশি বিক্রি হয়, তখন হিরোরও কিন্তু স্টক প্রাইসে একটা আফমুখ দেখা যেতে পারে। তবে আমেরিকার প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প। যেই লোক তার পুরানো বন্ধুদের সঙ্গে সম্পূর্ণ ভালো ব্যবহার করছে না, যেমন কারোর ওপর লং ট্যারিফ লাগাচ্ছে, কোনো দেশের সীমান্তে উঁচু পাঁচিল দিচ্ছে, আবার কোনো বন্ধু দেশের সরকার ফেলে দেওয়াতেও তার পরোক্ষ মদত আছে, আবার কোনো বন্ধু দেশকে বলে দিয়েছে এই জমিটা আমার। সে আপনারা কানাডা, ডেনমার্ক, মেক্সিকো ইত্যাদি দেশগুলোর দিকে তাকালেই বুঝতে পারবে। তাহলে হঠাৎ কেন ভারত এত কেন ইন্ডিয়া পড়ছে? সেই অর্থে ইন্ডিয়া কিন্তু আমেরিকার কখনোই তথাকথিত পুরানো বন্ধুদের মধ্যে পড়ে না, যারা সমস্ত আপদে বিপদে সুখে দুঃখে আমেরিকার সঙ্গে থেকেছে। সেই পুরানো বন্ধুদের সঙ্গে কিন্তু আমেরিকা এই সমস্ত গেম খেলছে। তবে কি ইন্ডিয়া প্রীতির সঙ্গে অন্য কিছু সম্পর্ক আছে? সেটা কি আমেরিকা চায়না রিলেশন, নাকি রাশিয়ার সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন? সেটা সময়ই বলে দেবে। ইন্ডিয়ার সঙ্গে আরো একটি বিষয় নিয়ে কথা হয়েছে, সেটি হচ্ছে ট্রেড ডেফিসিট। সেটা খুব স্বাভাবিক। আমেরিকার সঙ্গে ভারতের ট্রেড ডেফিসিটের রেশিও 80:20। ঠিক যেমন চীনের সঙ্গে ইন্ডিয়ার ট্রেড ডেফিসিটের পরিমাণ 80:20। আমরা সবসময় চাই, মানে ভারতবাসীরা সবসময় চাই, এই ট্রেড ডেফিসিটটা যেন চায়নার সঙ্গে না থাকে এবং এই ডেফিসিটটা যেন কমে অন্তত 50:50 হয়। তাহলে আমেরিকাও কিন্তু সেটাই চাইবে, যে ট্রেড ডেফিসিটটা যেন কমে যায়। আর এই ট্রেড ডেফিসিট কমানোর অন্যতম মাধ্যম হতে যাচ্ছে কি বলুন তো? যুদ্ধাস্ত্র কেনাবেচা। আমেরিকার সঙ্গে ট্রেড ডেফিসিট 80:20 হবে, আর ডোনাল্ড ট্রাম্প সেই নিয়ে কথা বলবেন না, সেটা তো হতেই পারে না। তাহলে কি কথা বললেন? এই ট্রেড ডেফিসিট সলভ হবে কি করে? তার কি কোনো বার্তা ট্রাম্প ইন্ডিয়াকে দিয়েছেন? অবশ্যই দিয়েছেন। সেটি হলো যুদ্ধাস্ত্র কেনাবেচা। অলরেডি স্ট্রাইকার এবং M77
হাউইটজার কামান নিয়ে কথাবার্তা অনেক দূর হয়ে গেছে এবং দুই পক্ষের কথাবার্তাই খুবই ইতিবাচক। আশা করা যায় আমেরিকা ও ইন্ডিয়ার মধ্যে এই ডিলটি কমপ্লিট হবে। কিন্তু এই শুধু দুটি মাত্র যুদ্ধাস্ত্র দিয়ে কি 80:20 ট্রেড ডেফিসিট মেকআপ করা যায়? না। আসল কথাটা ট্রাম্প সবার সামনে এসে বলে দিয়েছে, সেটি হচ্ছে ফাইটার জেট, মানে 5th জেনারেশন ফাইটার জেট F-35 নিয়ে কথা। আমেরিকা সবার সামনে এসে প্রকাশ্যে ভারতকে F-35 বেচার জন্য ডিল দিয়েছেন। বেটার টু সে ভারতকে খানিকটা প্রেসারে আনার জন্য এই ডিলের কথা বা এই ঘোষণাটা পাবলিকলি অন প্রেস বলে দিয়েছেন। আলটিমেটলি তিনি ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। শুধু আমেরিকার প্রেসিডেন্ট নয়, তার আগেও তার একটা পরিচয় আছে। তিনি একজন সফল আমেরিকান বিজনেসম্যান, আর সেই বিজনেসম্যানের পরিচয় তিনি ভারতকে দিয়ে গেছেন। F-35টা এমনভাবে সবার সামনে অ্যানাউন্স করে দিয়েছেন যাতে ভারত কিছুটা প্রেসারে থাকে এবং বলতে না পারে যে আমেরিকা আমার সঙ্গে সহযোগিতা করেনি। আর আমেরিকা সে তো তার জিনিস বেচতে চাইবে, তার উপর তার মাথায় আছেন একজন ব্যবসায়ী রাষ্ট্রপতি। তবে ভারত সরকার কখনোই চট করে ডিসিশন নেয় না, সবসময় সে লেটসি মনোভাবে চলতে চায়। ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরে ভারত সরকারের পক্ষ থেকে কিছু বিবৃতি দেওয়া হয়েছে। ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছে ইন্ডিয়া গভর্নমেন্ট এখনো F-35 নিয়ে কোনো ডিসিশনে আসেনি। ভারত সমস্ত দিক বিবেচনা করে তবেই 5th জেনারেশন ফাইটার জেট নিয়ে ডিসিশন নেবে এবং কোন রকম বাইরের কথায় প্ররোচিত হবে না। আর রিপিট, কোন রকম বাইরের কথায় প্ররোচিত হবে না। এই বাইরের কথা বলতে কি বলতে চেয়েছে সেটা আপনারা আশা করি বুঝে গেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ভারতের কি সত্যি F-35 বা 5th জেনারেশন ফাইটার জেট কি চাই? উত্তর হ্যাঁ চাই। চীনের 5th জেনারেশন ফাইটার জেট অলরেডি তৈরি হয়ে গেছে এবং তারা এমন একটি সুন্দর ম্যানুফ্যাকচারিং বা সার্কুলেটিং লাইন বানিয়ে ফেলেছে যার ফলে তারা প্রতি বছরে 5th জেনারেশন ফাইটার জেট অন্তত 400 থেকে 450 প্রোডাকশন করতে পারবে। শুধু 5th জেনারেশন ফাইটার জেটই নয়, তারা কিন্তু 6th জেনারেশন ফাইটার জেটেরও প্রোটোটাইপ বানিয়ে দিয়েছে এবং সেটি আকাশে উড়িয়েও দিয়েছে যে এই দেখো আমাদের 6th জেনারেশন ফাইটার জেট তৈরি। চীন যখন 6th জেনারেশন ফাইটার জেটের প্রোটোটাইপ তৈরি করে ফেলেছে, তাহলে নিশ্চিতভাবে সে চেষ্টা করবে 5th জেনারেশন ফাইটার জেটকে সেল করা। পাকিস্তানের সঙ্গে কথাবার্তা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। যদিও পাকিস্তানের টাকা নাই থাকুক, কিন্তু ফাইটার জেট এবং সেটা যদি চীনের থেকে পাওয়ার পায় তাহলে তারা পিছপা হবে না। সে ধার করেই হোক না কেন ফাইটার জেট তারা কিনবে। চীন আগামী 2 থেকে 3 বছরের মধ্যে পাকিস্তানকে 5th জেনারেশন ফাইটার জেট দিয়ে দেবে। ভাবুন, চীনের কাছে 6th জেনারেশন ফাইটার জেট তৈরি হচ্ছে, পাকিস্তানের কাছে সামনের 2 থেকে 3 বছরের মধ্যে অন্তত 2 স্কোয়াড্রন ফাইটার জেট চলে আসবে। ইন্ডিয়ার কাছে কিন্তু শুধুমাত্র রাফাল 4.5 জেনারেশন এয়ারক্রাফট আছে, 5th জেনারেশন কোনো ফাইটার জেট নেই। বেটার টু সে ভারত এখনো 5th জেনারেশন ফাইটার জেটের ডিল শুরুই করতে পারলো না। যদি ধরেও নি খুব শীঘ্রই ডিল হয়ে গেল যে কোনো দেশের সঙ্গে, সে আমেরিকার সঙ্গে হোক বা রাশিয়ার সঙ্গে হোক, তাহলেও কিন্তু সেই ডিল কমপ্লিট করে একটা ছোট পোর্শন 5th জেনারেশন ফাইটার জেট আসতেও অন্তত 2 থেকে 3 বছর সময় লাগবে। আর যদি স্কোয়াড্রন দাবি করেন, অন্তত 2 স্কোয়াড্রন এয়ারক্রাফট পেতে অন্তত 3 থেকে 5 বছর সময় লাগবে। আপনারা বলবেন সমস্ত এয়ারক্রাফট বাইরের দেশ থেকে নেওয়া হচ্ছে, ভারত নিজের প্রোডাকশন কি করছে? তাহলে আপনাদের নিয়ে আসতে হবে AMCA, আমরা সংক্ষেপে বলি AMCA। হ্যালের কথা অনুযায়ী 5th জেনারেশন ফাইটার জেট বা AMCA শুধু প্রোটোটাইপ তৈরি করতেই সময় যাবে 2028 পর্যন্ত। তারপরে সেই ফাইটার জেটের অন্তত স্কোয়াড্রন তৈরি করার জন্য যতগুলো ফাইটার জেট লাগে সেটি তৈরি করতে করতে আরো 8 থেকে 10 বছর কমপক্ষে। ততদিনে আমেরিকা, চীন, রাশিয়া এরা শুধু 6th জেনারেশন না, হয়তো 7th 8th জেনারেশনের ফাইটার জেটও তৈরি করে নেবে। ততদিনে এই 5th জেনারেশন বা AMCA আর কি সেরকম মূল্য থাকবে? আপনারাই বলুন।
ইন্ডিয়ান এয়ারফোর্সের তথ্য অনুযায়ী ভারতের 42 স্কোয়াড্রন ফাইটার জেট চাই। এই মুহূর্তে হাতে আছে 31 স্কোয়াড্রন। আরো 2-3 বছর পরে আরো 3 থেকে 4 স্কোয়াড্রন এয়ারক্রাফট নষ্ট হয়ে যাবে। বেটার টু সে তাদের রিটায়ার করাতে হবে, কারণ একটা এয়ারক্রাফট কতদিন চলতে পারে? 20 বছর, 25 বছর, 30 বছর। যদি মিগ সিরিজের যে এয়ারক্রাফট গুলো আছে সেগুলোর বয়স কিন্তু অলরেডি 25 বা 25 ক্রস করে গেছে, ফলে সেগুলো কিন্তু আর চালানোর মতো অবস্থায় নেই। তাহলে কি দাঁড়ালো? ভারতের হাতে 2 থেকে 3 বছর পরে মাত্র 25 থেকে 27 স্কোয়াড্রন এয়ারক্রাফট থাকবে। আর চায়নার হাতে, চায়না শুধু তিব্বত সীমান্তে 240টি এয়ারক্রাফট দাঁড় করিয়ে রেখেছে, যার মধ্যে ম্যাক্সিমামটাই হচ্ছে 5th জেনারেশন আর কিছু 4th জেনারেশন ফাইটার জেট। আর ইন্ডিয়ার হাতে এখনো 5th জেনারেশন ফাইটার জেটের কোনো ডিলই তৈরি হলো না। এমকা বা যে কোনো ফাইটার জেট তৈরি করতে গেলে সবার আগে তার ইঞ্জিন লাগে। ভারত স্বাধীনতার 36 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত একটি নিজস্ব ফাইটার জেট, নিদেন পক্ষে একটা ফাইটার জেটের ইঞ্জিনও তৈরি করতে পারে। ভারত তার নিজস্ব এয়ারক্রাফট তেজাস MK-1 এর জন্য আমেরিকার কোম্পানি GE এরোস্পেসকে বরাদ দিয়েছে, তবে GE তার কথা রাখেনি। দেব করেও এখনো ইঞ্জিনগুলি সাপ্লাই করে উঠতে পারেন। এখনো পর্যন্ত তেজাস MK-1 তৈরি হলো না, তারপর MK-2, তারপর এমকা। বুঝতেই পাচ্ছেন ভারতের নিজস্ব জেট ইঞ্জিন করার যে প্রসেসটা সেটা কতটা লেন্দি হতে চলেছে। চিফ এয়ার মার্শাল অমরপ্রীত সিং বলেছেন যে গত 40 বছরে একটাও তেজাস ইন্ডিয়ান এয়ারফোর্সের ব্যবহারের উপযোগী করে দিতে পারলো না হ্যাল, এবং হ্যালের ওপর সম্পূর্ণ ভরসাহীন হয়ে বলেছেন হ্যালের ওপর আমরা আর কোনো রকম ভরসা করতে পারছি না। ফলে বুঝতেই পারছেন চিফ এয়ার মার্শাল যদি এরকম কমেন্ট করে তাহলে জেট ইঞ্জিন তৈরি বা এয়ারক্রাফট তৈরির ক্ষেত্রে কতটা মারাত্মক হয়ে গেছে ইন্ডিয়ার অবস্থা। সুতরাং ভারতের কাছে 5th জেনারেশন ফাইটার জেট কেনা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু প্রশ্ন হলো ভারত এতদিন ধরে কি করছিল? স্বাধীনতার পরে 76 বছর পেরিয়ে গেছে, সেই দেশে একটা জেট ইঞ্জিন তৈরি হয়নি, একটা নিজস্ব এয়ারক্রাফট তৈরি করতে পারলো না। সারাক্ষণ ভিক্ষে চাওয়ার মতো এদেশ থেকে দাও, ওই দেশের এয়ারক্রাফট ভালো, ওই দেশের জেট ইঞ্জিন ভালো, আর কত বিভিন্ন দেশের থেকে আর চেয়ে চেয়ে কাজ চালাবো। লাস্ট 10 to 15 ইয়ার্স এর আগে আমরা ভালো করে হ্যালের নামটাও আমরা জানতাম না। এইচএএল বা হ্যাল কি কাজ করে সেটা তো জানা অনেক দূরের ব্যাপার। যে দেশের সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়াররা সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে, সেই দেশের একটা নিজস্ব এয়ারক্রাফট তৈরি হয় না, সেই দেশের জেট ইঞ্জিন তৈরি করতে এত সমস্যা, তাহলে সমস্যাটা কোথায় ছিল? তাহলে প্রবলেম কি পূর্বতন সরকারের মধ্যেই ছিল না, নাকি তাদের কোন রকম ইচ্ছেই ছিল না যে ভারত জেট ইঞ্জিন বা এয়ারক্রাফট তৈরির ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠবে? আপনাদের কি মনে হয়? ভারত যদি অনেক আগে থাকতে এই উদ্যোগগুলো নিতে পারত, তাহলে আর প্রত্যেকটা দেশের দরজায় দরজায় গিয়ে বলতে হতো না আমাকে এয়ারক্রাফট দাও, আমাকে জেট ইঞ্জিন দাও। আপনাদের কি মতামত? ভারতের আগের সরকার বা পূর্বতন সরকাররা যে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে গেছে, সেই স্ট্র্যাটেজি কি ঠিক ছিল? আপনারা কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত।